থামল রওশনি। ম্লান হাসল সে। নির্জীব সেই হাসি, একদম প্রাণহীন। এক নজর নিজের সম্মুখে বসা মহিলা অফিসার সিরিয়া দত্তকে দেখে নিল। ফেটে যাওয়া শুষ্ক ঠোঁটজোড়া নাড়িয়ে উচ্চারণ করলো গুটি কয়েক শব্দ। রওশনি। অফিসার ম্যাডাম, এখনই এরকম নিশ্চুপ হয়ে গেলেন? এখনো তো পুরো ঘটনা শুনলেনই না। ঘর থেকে বেরিয়ে এলো সিরিয়া, যন্ত্রের মতো করে বলল। তারপর কি হয়েছিল? তারপর? রাশিক সিকান্দার সেদিন তো রওশনিকে নিজের সাথে নিয়ে গেছেন ঠিকই, কিন্তু বাড়ি গিয়ে বিপত্তি বাজে। মাধুরী নামের নারীটি বাজাই ঝামেলা। কিছুতেই এ বাড়িতে সে থাকতে দিবে না রওশনিকে। পরে রাশিক নানাভাবে বোঝানোর পর রাজি হয়েছে। শর্ত জুড়েছে, যতদিন না এই মেয়ে খদ্দের সামলানোর মতো পরিপক্ক হবে ততদিন সে থাকবে কাজের মেয়ের মতো। কাজ করেই থাকতে হবে তাকে। ভাগ্যের কি নির্মম পরিহাস! যার বাড়ি সেই এখন সে বাড়িতে কাজের মেয়ের মতো বড় হবে, আর যে একজন সামান্য বাজারি মেয়ে সে কিনা থাকবে রাজরানী হয়ে। হ্যাঁ, এই মাধুরী হলো রাশিক সিকান্দারের ব্যক্তিগত বিনোদনের জন্য। পতিতা বললেও ভুল হবে না। অবশ্য রাশিক সিকান্দারের পতিতালয়ের ব্যবসাটা এই মহিলাই দেখেন। নিজ স্ত্রী আর মাকে মেরে ফেলার পর মাধুরীকেও এ বাসায় পার্মানেন্ট নিয়ে আসেন রাশিক। ততদিন ছেলেও চলে গেছিল নিজ বউকে নিয়ে। তাই কোনো অসুবিধা ছাড়াই মাধুরী থাকতে লাগে এই বাড়িতে। এদের রাশিকের লাভ হয়, মেয়েলি দিকটা মাধুরীকে ছেড়ে দেন তিনি। বড় বড় কাস্টমারগুলো আবার বাড়িও আসেন মাঝে মাঝে। সেই সবের দেখার দায়িত্বটি মূলত মাধুরীর। তোমার দাদু নিজের হাতে তার বৌমাকে মেরে ফেললো? অবাক গলায় প্রশ্নটি শুধালো সিরিয়া। এবার রেগে গেল রওশনি। উত্তেজিত হয়ে বলল, ওই জানোয়ারকে আমার দাদু বলবেন না। আমার নিজের উপর ঘৃণা হয়, পারলে আমি আমার শরীরের থেকে সব রক্ত বের করে ফেলতাম। ওই শয়তানটার রক্ত আমার শরীরে বুঝি, এটা ভাবতেই তো ঘৃণা হয় আমার। রওশনিকে এতটা হাইপার হতে দেখে ঘাবড়ে গেলেন সিরিয়া। কোমল স্বরে সান্ত্বনা দিতে লাগলেন। বেশ কিছুক্ষণ পর রওশনি কিছুটা শান্ত হয়। চোখ বুঝে লম্বা শ্বাস ফেলে মস্তিষ্কটাকে শান্ত করতে থাকে। বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে কিছুক্ষণ থম মেরে বসে রয়। জ্ঞান ফিরে রওশনির। নিজেকে আবিষ্কার করে অন্ধকার একটা কক্ষে। সারা কক্ষ জুড়ে আছে মাকড়সার জাল, পুরনো ফার্নিচার আর ধুলোবালির সমাহার। সেকেন্ডের মাঝে বোঝা যায় কক্ষটি স্টোররুম। রওশনীদের বাড়িতেও এমন ঘর আছে তো, তাই রওশনী ধারণা আছে। পিটপিট করে চোখ মেলে তাকায় রওশনী। অচেনা অন্ধকার জায়গা দেখে ঘাবড়ে যায় সে। ধুলোর কারণে কাশি উঠে যায়। ভয়ে ভয়ে ডাকতে থাকে, মা, বাবা, ও আম্মু, আব্বু। রওশনীর ডাকের মাঝে হুট করে দরজাটা খুলে যায়। দৃশ্যমান হয় একজন নারী মূর্তির। কোমর হেলিয়ে দুলিয়ে হেঁটে রওশনীর দিকে এগিয়ে যায় মাধুরী। পান খাওয়া লাল টকটকা মুখ নিয়ে কর্কশ গলায় বলে, ওই ছেমড়ি, এমন চিল্লাস কা? দানবীয় আর এরকম একজন মহিলাকে দেখে ভয়ের মাত্রা বেড়ে দ্বিগুণ হয় রওশনীর। কি বলবে না বলবে গলা দিয়ে যেন আওয়াজই বের হয় না। অস্ফুট চিৎকার দিয়ে ওঠে। আম্মু। সঙ্গে সঙ্গে দাবাং মার্কা এক চর পরে রওশনী নরম তুলতুলে গালে। থাপ্পড়ের তেজ এতটাই ছিল যে ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ বসে যায়। এদিকে থাপ্পড় খেয়ে রওশনী তো বাকরুদ্ধ। কি বলবে ভাষা হারিয়ে ফেলেছে সে। আজ পর্যন্ত বাবা মা একটা ফুলের টোকাও দেয়নি, সেখানে এরকম থাপ্পড় তো বিলাসিতা। বাদ ভাঙে কান্নার রওশনীর। একের পর এক ঝড় শুধু আসছেই। আজকের দিনে সে যে আর কি কি সহ্য করবে। রওশনীর কান্নায় মায়া হওয়ার বদলে উল্টো আরো বিরক্ত হয় মাধুরী। খেকিয়ে ওঠে সে। ওই ছেমড়ি চুপ কর, একদম ফ্যাঁচ ফ্যাঁচ করবি না। ছোট্ট মেয়েটি বুঝে গেল কান্না করলেই বিপদ। মুখে হাত চাপে কান্না আটকানোর ব্যর্থ চেষ্টা চালালো রওশনী। সারাদিন না খাওয়া মেয়েটা, তার উপর কত ঝড়ঝাপটা গেল তার উপর দিয়ে। ছোট্ট শরীর আর কতই বা কুলাবে। পেটের খিদেতে পেট যেন মোচড় দিয়ে উঠল। মা থাকলে এতক্ষণে কতবার যে খেত। আর বাবা তো আছেই আবদার মিঠানোর। বাইরে গেলেই হয়েছে রওশনীর জন্য এটা সেটা আনবে। রওশনী খাবার প্রিয়, ভীষণ খায় মেয়েটা। আজ সেজন্যই রওজা মেয়ের জন্য সর্বদা হরেক পদের খাবার বানিয়ে রাখতেন। তাদের ভালোবাসার চিহ্ন রওশনী। বড্ড আদরের মেয়েটা। মিনমিন করে রওশনী মাধুরীকে বলে। খিদে পেয়েছে। বিরক্তিটা যেন আরো বাড়ল মাধুরীর। মনে মনে এই আপদটাকে আনার জন্য কয়েক চোট গালিও বোধহয় দিয়ে দিলেন রাশিক সিকান্দারকে। ধমকে উঠলেন মাধুরী। খিদা লাগছে ওনার, বয় এখানে, আমি তোর গেলান আনতেছি। এই বলে চলে গেলেন মাধুরী। 5 মিনিট পর হাতে
একটা স্টিলের থালা নিয়ে ফিরে আসলেন। থালায় পান্তা ভাত আর একটা মরিচ রাখা। কপাল কুঁচকে গেল রওশনের। সে এর আগে এরকম খাবার কখনোই খায়নি, খাওয়া তো দূর দেখেও নি। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, এগুলো কি? তোর গেলন গিল্লা আমারে উদ্ধার কর। আমি তো এসব খাই না। তো আমনে কোন হানে কোন রাজকুমারী হুনি এই খাউন খান না? চুপচাপ এইটি খাবি। অসম্মতি প্রকাশ করলো রওশনী। বলল, আমি তো এগুলো খেতে পারি না। ব্যাস আর বলতে পারলো না। পরপর আরো দুটো থাপ্পড় এসে পড়লো ওর গালে। থাপ্পড়ে তোরে এবার ছিটকে মেঝেতে পড়ে গেল। একই শুরু হতে মাধুরীর এই মেয়ে সহ্য হচ্ছিল না। তার উপরে এই আপদের দায়িত্ব রাশিক তার উপর দিয়েছে। রাশিককে তো কিছু বলতে পারবে না, তাই এই মেয়ের উপরেই এবার নিজের সব রাগ ঝাড়বে। চুলের মুঠি ধরে উঠিয়ে ঠাস ঠাস করে আরো কয়েকটা থাপ্পড় বসাতেই এবার গালের নরম চামড়া ফেটে গেল। পিঠে কনুই দিয়ে বাড়ি মারলো। এলো পাত্থারি লাথি বসালো ছোট্ট মেয়েটার শরীরে। জায়গায় জায়গায় ক্ষতের সৃষ্টি হলো। ফ্রকটা রক্তে ভিজে উঠল। কিন্তু সেদিকে এই নির্দয় মহিলার কোনো খেয়াল নেই। আর না তো আছে বাচ্চাটার করুণ আর্তনাদে। জীবনে প্রথমবার মার খেয়েছে রওশনী। তার উপর মারগুলো ছিল এতটাই নির্দয়। চিৎকার করে উঠে রওশনী। ও মা গো, বাবা রে, আমু মরে গেলাম, ব্যথা পাই গো, ও আন্টি ছেড়ে দিন, আর বলবো না। কিন্তু কে শোনে কার কথা? মাধুরী তো নিজের মতো করে মেরেই গেল। এক সময় ক্লান্ত হয়ে গেলে এইভাবেই রক্তাক্ত রওশনীকে রেখে রুম তালা দিয়ে বের হয়ে যায়। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল সিরিয়ার। কিন্তু যে এসব কাহিনী বর্ণনা করছে সে একেবারেই নির্বাক, শান্ত, অনুভূতি শূন্য। বর্ণনা শুনেই বুঝতে পারল কথাটা নিষ্ঠুরভাবেই না মেরেছিল রওশনীকে। কল্পনা করলেই কষ্ট হয় সিরিয়ার। ইচ্ছে করছে না আর শুনতে, তবুও তাকে শুনতে হবে। ভাঙা গলায় সিরিয়া বলে, তারপর কি হয়েছিল? কি আর হবে, আত্মরা হয়ে পড়েছিলাম। নিভু নিভু চোখে তাকিয়েছিলাম, সারা রাত মা বাবার নাম নিয়ে কেঁদেছিলাম। জ্বর উঠেছিল কিন্তু কেউ দেখেনি। তখন তো জানতাম না যে আমার মা বাবা আর বেঁচে নেই। সারা রাত কাতরেছি, ছটফট করেছি সেই অন্ধকার ঘরে। থামল রওশনী। হাসল বিষাদময় হাসি। পুনরায় বলা শুরু করলো, আমার অন্ধকারে ফোবিয়া সেখান থেকেই হয়। দিনের পর দিন আমাকে ওই অন্ধকার কালকুঠুরিতে মতো একটা জায়গায় আটকে রাখা হয়। আস্তে আস্তে ভীত তৈরি হয় আমার অন্ধকারে, যা এক সময় ফোবিয়াতে গিয়ে ঠেকে। কতদিন আটকে রাখা হয়েছিল তোমাকে? হো হো করে হেসে উঠল রওশনী। তার এমন পাগলের মতো হাসি দেখে ভরকে গেল সিরিয়া। জিজ্ঞেস করলো, কি হয়েছে? এভাবে হাসছো কেন? তো হাসবো না ম্যাডাম? কতদিন নয় বলুন, কত বছর। মানে? 7 বছর আমায় আটকে রাখা হয়। কি? হ্যাঁ, আমার পুরো ছোটবেলা শেষ হয়ে গিয়েছিল। যেখানে আমার বয়সী ছেলেমেয়েরা হেসে খেলে বেড়ায়, সেখানে আমি কাটাই বন্দিত্ব জীবন। তোমার দাদা জানেনি যে তুমি ওনার নাতনি? রাগান্বিত দেখা গেল এ পর্যায়ে রওশনীকে। দাঁতে দাঁত পিষে বলল, হুম, জেনেছিল, কিন্তু কিছু করেনি। বরং উনি এরকম সোনার ডিম পাড়া হাঁস হারাতে চাননি, তাই তো আটকে রেখেছেন। তাই বলে নিজের দাদা? ওই যে বললাম, আমি পারলে নিজের সব রক্ত মুছে দিতাম। আমি ওই রাশিক সিকান্দারকে এতটাই ঘৃণা করি যে ওরে পারলে দ্বিতীয়বার ওর খুন করে রক্ত দিয়ে গোসল করতাম আমি। অবশ্য করেছিলামও। শেষ কথাটি একটু চাপা গলায় বলে, যার কারণে সিরিয়া শুনতে পায় না। রওশনী নিজের ওষ্ঠ ভিজিয়ে বলে, আমার বাবা আরো কত ভরসা করেছিল যে তার বাবার কাছে গেলে নিশ্চয়ই তার মেয়েটা সুখে থাকবে, কিন্তু পরিণতি দেখো। আমার বাবা জানতেও পারলো না শয়তানটার এই কুৎসিত খেলা। তারপর হুট করে কেমন চোখে তাকালো রওশনী। কিছুটা করুণার ক্লান্ত গলায় সে বলে উঠল, জীবনে ভালো খাবার ছাড়া খাইনি, সেখানে ওরা আমায় খেতে পর্যন্ত দিত না। কত দিন রাত অনাহারে পার করেছি আমি, সেটা কেবল আমিই জানি। রক্ত শুকিয়ে গেছে গায়ের সাথে, পোশাকটা রক্তে ভরে গেছে। এমন কোনো জায়গা নেই আমার শরীরে যা ঘা আঘাতে কালশিটে পড়েনি। খিদে তরপাতাম আমি। 3-4 দিন পর বাসি ভাত আনতো, সেটাই তখন হামলে পড়ে খেতাম। অমৃত লাগতো জানেন। বিরতি দিল রওশনী। এদিকে বাকরুদ্ধ সিরিয়া। একজন সাধারণ মানুষের গন্ধে বমি এসে পড়তো সঙ্গে সঙ্গেই, কিন্তু আমার আসতো না। ওই যে অভুক্ত ছিলাম আমি। যে মেয়ে একটু পরপর খাবার খেত, সেই মেয়ে 3-4 দিন পার হলে খাবার পায়, তাও আবার বাসি পচা, মানুষের খাওয়ার অযোগ্য। যেখানে আমার খাবারই ছিল আলাদা, সেদিন আমি বুঝলাম অন্য কষ্ট মানুষের সবচেয়ে বড় কষ্ট। রওশনীর কথা শুনে সিরিয়া যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কি বলবে সে? আদৌ কিছু বলার আছে? তোমার দাদু জানতে পারেনি তুমি যে তার নাতনি ছিলে? সিরিয়ার কথাই
রওশনী কেবল হাসে, ব্যঙ্গাত্মক হেসে বলে, জেনেছিলেন? আমিও খুব খুশি হয়েছিলাম। এই বুঝি আমার কষ্টের দিন শেষ, কিন্তু না, তখন থেকেই আসল কষ্ট শুরু হয় আমার। মানে? উনি যেন বিশ্বাসই করতে পারছিলেন না আমি তার নাতনি। কোথায় কষ্ট পাবেন আমার পরিণতি শুনে উল্টে আফসোস করলেন, কেন সে আগে এই সোনার ডিম পাড়া হাঁস পেলেন না। তোমার দাদু কি আসলেই একটা মানুষ? না, উনি তো একটা অমানুষ ছিলেন, তাই তো নিজ হাতে খুন করেছি আমি। খুনটা করেছিলে কিভাবে? আর কবে? বয়স 16 হবে আমার। একদিন হঠাৎই আমাকে ওই স্টোর রুম থেকে বের করা হয়। অনেকগুলো বছর পর আলো দেখে চোখ মুখ কুঁচকে এসেছিল আমার। আমার দুনিয়াই তো ছিল ওই স্টোর রুমটা। স্টোররুমে থাকলেও মাঝে মাঝে দরজা খোলার জন্য এক ফালি আলোর রেখা এসে উকি দিত, কিংবা জানালার ফাঁক গলে একটুখানি তির্যক রশ্মি। এর বাইরে আলো কি চেনে না রওশনী। তাই প্রথমবার ওই অন্ধকার রুম থেকে বের হয়ে একসঙ্গে এত আলোর ঝলকানি দেখে রীতিমতো মাথা ঘুরে যায় তার। মাধুরীও অকস্মাৎ ভালো আচরণ করতে লাগে, যা খটকা লাগে রওশনী নিকট। তবে আপাতত কিছু না বলে সে দেখতে থাকে মাধুরী আসলে করতে কি চাইছে। সুন্দর জামা পরিয়ে সাজিয়ে দেয়া হয় রওশনীকে। এমনিতেই রওশনী মারাত্মক সুন্দরী, তার মাঝে সাজানোর ফলে তা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। অস্বস্তি নিয়ে খাটে বসিয়ে রাখা হয় পুতুলের মতো করে রওশনীকে। তীক্ষ্ণ নজরে আর মস্তিষ্কে সবকিছুরই পর্যবেক্ষণ করছে রওশনী। পুরো ঘরটা একবার চোখ বোলায়, কাঙ্ক্ষিত জিনিসপত্রগুলো দেখে নেয়। তার এরকম দেখার মাঝেই ঘরের দরজা খট করে খুলে যায়। দরজার দিকে নজর দিলেই দেখা মিলে 35 কি 40 বছরের এক পুরুষ লোকের। কি বিশ্রী দেখতে! তার উপর লোকটার নজর লোভাতুর। স্পষ্ট লোকটা রওশনীকে তার লোভী দৃষ্টিতেই গিলে খাচ্ছে। এরকম বাজে নজরের জন্য কেমন হাঁসফাঁস লাগছে ভিতরে ভিতরে রওশনীর। রুমে আসার লোকটির নাম জামশেদ। ধীরে ধীরে জামশেদ যত রওশনীর দিকে এগোচ্ছিল ততই রওশনী পিছিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে লোকটি এসে রওশনীর হাত ধরে। এরকম নোংরা আর বাজে স্পর্শে কেঁপে উঠল রওশনী। ঘৃণায় গা গুলিয়ে যাচ্ছে তার। সঙ্গে জামশেদের নোংরা দৃষ্টি, সব মিলিয়ে বমি পাচ্ছে রওশনীর। তবে জামশেদকে নিজের নিকটে এগিয়ে আসতে দেখে আর যখনই গায়ে হাত দিবে, ঠিক তখনই শরীরের সর্বশক্তি দিয়ে তাকে ধাক্কা দেয় রওশনী। খাটের কিনারে আলগাভাবে থাকায় ধাক্কাতে পড়ে যায় জামশেদ। এতেই যেন ক্ষিপ্ত হয়ে ওঠে সে। তড়িৎ এগোয় রওশনীর দিকে, যে এখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে খাট থেকে। রওশনী চুলের মুঠি ধরে বলতে থাকে, এত দেমাক কই পাস তুই, হ্যাঁ? আমার বাধা দেস? টাকা দিচ্ছি ফুর্তি করার লাইগা। চুপচাপ আমার কাম আমার করতে দে। তারপরই কেমন খ্যাট খ্যাট করে হেসে উঠল জামশেদ নামের পশু লোকটা। বলল পুনরায়, বাধা না দিয়া মজা ল। তোর এমন আদর দিমু তুই আজীবন এই জামশেদরে মনে করবি, সারা জীবনও ভুলবি না। কান দুটো ঘৃণায় ঝাঁঝা করে উঠল রওশনীর। ইচ্ছে করছে এক্ষুনি সব শেষ করে দিতে। ঘৃণার সাথে সাথে রাগও হতে লাগে। কালো মোটা আর পশমে আবৃত হাতটা এগিয়ে নেয় রওশনীর কাছে। সহসায় এক টানে রওশনীর ওড়না টেনে খুলে ফেললেই ক্ষিপ্ত হয়ে ওঠে রওশনী। ঘৃণার বদলে এবার রাগ হয় প্রচুর। মাথায় দাও দাও করে আগুন জ্বলে ওঠে তার। সঙ্গে সঙ্গে এক জোরালো থাপ্পড় দেয় জামশেদকে। এমন থাপ্পড় খেয়ে এবার আরো হিংস্র হয়ে যায় জামশেদ নামের লোকটি। ছুড়ে দেয় বাংলা দুটো গালি। তারপরই শুরু হয় রওশনী আর জামশেদের হাতাহাতি। হাতাহাতির এক পর্যায়ে ড্রেসিং টেবিলে থাকা কাচের একটা বোতল তুলে হাতে নেয় রওশনী। কোনো কিছু না ভেবেই বোতলটা ড্রেসিং টেবিলের সাথেই ভেঙে ভাঙা সুচালো আর ধারালো অংশটা সোজা ঢুকিয়ে দেয় জামশেদের পেটে। ব্যাস, থমকে যায় পরিবেশ। হাতাহাতিও বন্ধ হয়ে যায়। জামশেদ নিজের পেট চেপে ধরে বসে পড়ে, অস্ফুটে আওড়ায়। এটা তুই কি করলি ছেন্ডি? আর কথা বলতে পারে না তার আগেই ফুল রাখা কাছের ভাঁজটা ভেঙে সেটিও ঢুকিয়ে দেয় জামশেদের শরীরে। তবে এবার বুকের মাঝে। ঢল নামে সাথে সাথেই রওশনীর 2 হাত রক্ত যায়। হাত আর ভাঙা কাজ বেয়ে গড়িয়ে পড়তে লাগে জামশেদের তাজা হালকা আকাশি রঙের ড্রেসটা রওশনীর পুরো রক মাখামাখি। কিন্তু এত কিছুর পরেও কোনো ভাবান্তর ঘটে না রওশনীর। উল্টো ও আরো শান্ত দৃষ্টিতে দেখতে থাকে জামশেদের দেহটা। কেমন জানি শান্তি অনুভব করে রওশনী। আস্তে আস্তে গিয়ে সোজা বসে পড়ে জামশেদের পড়ে থাকা শরীরটার সামনে। ওর গা থেকে হাতে নিয়ে নাকের কাছে ধরে শুকতে লাগে। পরপরই পৈশাচিক হাসিতে ফেটে পড়ে রওশনী। হিসিয়ে বলে, তোর অনেক যৌবনে নাড়া দিয়েছে না? তোর মেশিনটাই যদি আমি নষ্ট করে দিই। কথা শেষ করেই পেটে ঢুকে থাকা কাঁচ ভাঙা অংশটাকে একটানে বের করে আনে। সঙ্গে সঙ্গে লাফিয়ে ওঠে জামশেদের শরীরটা।
ভাঙা কাজটা উঠিয়েও আবার কি মনে করে যেন নামিয়ে রাখলো। তারপর শুরু করলো বিড়বিড় করে কাউন্টডাউন করা। 109তে গিয়ে জামশেদের চোখের উপর সাইড টেবিল থেকে নেয়া জগের পানিটা ঢেলে দেয়। পানি পড়ায় বোধহয় পিটপিট করে মাত্রই একটু খুলছিল চোখ জোড়া। তৎক্ষণাৎ নিজের হাতে থাকা ভাঙা অংশটা সপাটে জামশেদের প্রাইভেট পার্টের মধ্যে ঢুকিয়ে দিল। বেচারা গগন বিদারী চিৎকার দিয়ে উঠল। চিৎকারের সাথে সাথে পুনরায় আবার আঘাত পেল একই জায়গায়। ব্যাস, লোকটা ছটফট করতে করতে শান্ত হয়ে গেল। মেরে দিলে? সিরিয়ার প্রশ্নে ঠান্ডা ভনিতাহীন জবাব রওশনীর। না, উল্টো তৃপ্তি পেয়েছি। ওই বাস্টারটা আরো কত যে মেয়ের এভাবে সম্মানহানি করেছে, সেসবের একটাই শাস্তি দিয়েছি ওকে, মৃত্যু। তোমার দাদু জানতে পারেনি? জেনেছিল। জমশেদের চিৎকার শুনে রসিক সিকান্দার আর মাধুরী দৌড়ে আসে। তারপর? সেই নৃশংস দৃশ্য দেখে তারা যেন স্তব্ধ হয়ে যায়। কি বলবে তারা? এত ছোট একটা মেয়ের এরকম একটা পৈশাচিক রূপ তারা কখনো কল্পনাও করতে পারেনি। রওশনীকে কিছু জিজ্ঞেস করলেও ও একদম চুপচাপ আর নির্লিপ্ত বসেছিল। শত চেষ্টা করেও যখন মুখ থেকে কথা বের করতে অক্ষম হয়, ঠিক তখনই রাশিক নিজের রাগ নিয়ন্ত্রণ হারায়। বেল্ট দিয়ে আঘাত করতে আরম্ভ করে, কিন্তু তবুও রওশনীর মুখ দিয়ে একটা টু শব্দ অব্দি করে না। শেষে ক্লান্ত হয়ে রাশিক মারা অফ করে দেয়। মাধুরীকে নির্দেশ দেয় একটা রুমে নিয়ে যাওয়ার। সেখানেই নাকি রওশনীর হিসেব নিকেশ করা হবে। কোন রুমে নিতে বলেছে তা বুঝতে অসুবিধা হয় না মাধুরীর, বরং তার আনন্দ হয়। কুটি কুটি করে হেসে রওশনীকে নিয়ে যেতে যেতে বলে, চল আজকে, তুই তো শেষ। দাদি আর মা বাবার কাছে চলে যাবি আজকে। বুঝতে পারে না রওশনী মাধুরীর কথা, তাই জিজ্ঞেস করে। মানে? মানে গেলেই দেখতে পাবি। ওই দিনই আমি সিকান্দার বাড়ি থেকে পালাই। রাত ছিল, রাস্তায় যেদিকে পারছি সেদিকে দৌড়াচ্ছি। উদ্দেশ্য একটাই, পালানো। নিজেকে আর বন্দি দশায় রাখবো না বলেই প্রাণপণে ছুটে চলেছি। ভাগ্য বোধ হয় সেদিন সহায় হলো আমার। ছুটতে ছুটতে দেখা হয় একটা ছেলের সাথে। ছেলেটা সম্পূর্ণ কালো পোশাকে আবৃত ছিল। ছেলেটা আর কেউ না, রেহান ছিল। অতিরিক্ত ক্লান্তি, ক্ষুধা, মানসিক চাপের কারণে নিজেকে আর সামলাতে পারে না রওশনী। ঢলে পড়ে রেহানের কোলে। এভাবে অচেনা একটা মেয়েকে নিজের শরীরে ঢলে পড়তে দেখেই হকচকিয়ে গেল রেহান। কিছু পল ডাকলেও যখন দেখলো মেয়েটার কোনো সাড়া শব্দ নেই, তখন বুঝলো মেয়েটা সেন্স হারিয়েছে। মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে ও বুঝলো মেয়েটার শরীরে আছে কিছু একটা। ভাবলো রেহান। তারপর রওশনীকে কোলে তুলে নিল। নিজের গাড়ির কাছে এসে ডোর খুলে রওশনীকে ব্যাক সিটে বসিয়ে দিল। অতঃপর ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করতে লাগলো। আধ ঘন্টা পর একটা দোতলা বাড়ির সামনে এসে গাড়িটি থামে রেহান। গাড়ি পার্ক করে ফোন বের করে কাকে যেন কল করে। তারপর খট করে বাড়ির মেইন ডোর খোলার আওয়াজ আসে। রেহানও তখন তাড়াতাড়ি করে গাড়ির ব্যাক সিট থেকে রওশনীকে কোলে তুলে নেয় পুনরায়। বাড়ির ভিতর প্রবেশ করতেই বাড়ির ভিতরে থাকা মধ্যবয়স্ক নারীটি জিজ্ঞেস করে, কে মেয়েটা? জাহানারা নামের ভদ্র মহিলাটির প্রশ্ন শুনে রেহান জবাব দিল, জানি না, আপাতত কিছু জিজ্ঞাসা করো না। মেয়েটার জ্ঞান ফেরাতে হবে, পরে না হয় ওর থেকে জানতে পারবে সব। জাহানারাও সম্মতি প্রকাশ করে রেহানের সাথে। রওশনের কথা শুনে সিরিয়া বলে, তাহলে এই ছিল তোমার আর রেহানের প্রথম দেখা? হ্যাঁ। আর তোমার যে একটা খালা ছিল, সেটার কি হলো? সে জানতো না? আমার তো কেমন সব গুলিয়ে যাচ্ছে। হাসলো রওশনী। তারপর বলতে আরম্ভ করলো, সেই জাহানারাই পরে হয়ে ওঠে রওশনীর খালা। জ্ঞান ফেলে রেহান আর জাহানারা জানতে পারে রওশনীর ঘটনা। শুনে তারাও দুঃখ প্রকাশ করে। কথা দেয় সাথে থাকবে আর রওশনীর প্রতিশোধ নিতে রওশনীকে সাহায্য করবে। রওশনীও জানতে পারে রেহানের সম্পর্কে এক দুর্দান্ত কথা। আসলে রেহান ছিল সাইকো, আর নেশা ছিল। সেদিন রাতেও খুন ফিরছিল। তখনই রওশনীর সাথে দেখা হয় তার। ছোটবেলায় হিংসা আর ক্ষোভের বশবর্তী হয়ে একটা ছেলেকে স্কুলে সিঁড়ি দিয়ে ফেলে দেয় রেহান। স্পট ডেথ ঘটে সেই ছেলেটার, কিন্তু এতেও বেঁচে যায় রেহান। আফিয়া মির্জা তাদের পাওয়ারের অপব্যবহার করে কোনাকে ধামাচাপা দিয়ে দেয়। তারপরে রেহানকে পাঠিয়ে দেয় জাহানারার নিকট। আগেও রেহানের আচরণগুলো কেমন ছিল, তাও সেগুলো পাত্তা না দিয়ে আফিয়া ছেলেকে নিজের কাছেই রাখেন। একমাত্র ছেলে তার, ভেবেছিলেন ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে। কিন্তু রেহান ঠিক তো হয়ই না, উল্টো সেই ঘটনার পর আফিয়া আর রায়হান মির্জা সিদ্ধান্ত নেন রেহানকে জাহানারার কাছে পাঠিয়ে দিবেন। জাহানারা হচ্ছে রায়হান মির্জার দুই সম্পর্কের এক আত্মীয়। আলিনাদের সাথে কখনো দেখা হয়নি, আর রওশনীও কখনোই নিজের খালার নাম বলেনি। জাহানারার সাথে আলিনাদের দেখাও হয়নি বিধায় কেউ জানতেই পারেনি কিছু। আফিয়া বা রায়হানও কখনো জাহানারার কাছে যায়নি।
রেহান নিজেই বাড়ি ফিরেছে। জাহানারার সাথে সর্বদা আফিয়ার ফোনে কথা হতো, তাই সব দিক মিলিয়ে কেউ কখনো জানতেই পারেনি রওশনির খালারূপী মহিলাটি আর কেউ না, জাহানারাই ছিল। জাহানারাও নিঃসন্তান হওয়ায় রেহানা রওশনীকে নিজের সন্তানদের মতোই ভালোবাসতেন। সবসময় উনি ওদের পাশে থাকতেন। রওশনীর সাথে ঋষিতার দেখা। রওশনী রেহানার জাহানারার সাথেই থাকতে শুরু করে। দুজনেই রওশনীকে সাহায্য করে। রওশনীকে পড়ালেখার ব্যবস্থাও করে দেওয়া হয়, সাথে তাদের খোঁজ খবর চলে রওশনীর বাবা মায়ের খুন বের করার। তো ঋষিতার সাথে তোমার দেখা হলো কিভাবে? বলছি। রেহান রওশনীকে ট্রেনিং দিতে শুরু করে। মানুষ মারা একদম পারফেক্ট হয়ে ওঠে রওশনী। রেহানও যতবার খুন করতে যেত রওশনীকে নিয়ে যেত। এরকমই একবার একজনকে খুনের উদ্দেশ্য নিয়ে রওশনী আর রেহান বের হয়। রেহান কিন্তু কোনো নিরীহ লোকদের মারত না। তার নেশাই ছিল খুন করা, কিন্তু ভালো মানুষ মারত না। যারা সমাজের জন্য ক্ষতিকর ছিল ওইসব নরপিশাচগুলোকে মেরেই রেহান তার অসুস্থতার ওষুধ নিত। তো সেবার রেহান এক লোককে টার্গেট করে। যাকে রেহান টার্গেট করে তার ব্যাপারে খোঁজ খবর নেয়ও, দেখে তার খারাপ রেকর্ড আছে কিনা। আর যখন পায়, ব্যাস লোকটার অন্তিক্ষণ চলে আসে। নাহলে সেই লোক ছেড়ে দিয়ে নতুন টার্গেটের খোঁজ করতে শুরু করে। রেহানের টার্গেটকৃত লোকটি আর কেউ ছিল না, সে ছিল ঋষিতার সৎ বাবা। ঋষিতার মা বাবা ডিভোর্সের পর ঋষিতা ওর মায়ের সাথে ওর সৎ বাবাদের বাড়িতে থাকতে শুরু করে। সৎ বাবা নিজেই ঋষিতাকে তাদের সাথে থাকতে বলেছে। ঋষিতার মা না জানলেও ঋষিতা জানে ওই নোংরা লোকটা কেন ওকে থাকতে বলেছে। ঋষিতার বাবা তামজিৎ ছিলেন একজন চরিত্রহীন লোক। ঋষিতার মা হৃদিতার কাছে অবশ্য তিনি ছিলেন একজন আদর্শ স্বামী। সবার কাছে আদর্শ বাবার পরিচয়ে থাকা লোকটা যে আসলে কতটা খারাপ তা কেবল ঋষিতাই জানে। দিনের পর দিন নোংরা লোকটার মোলেস্টের শিকার হয়েছে ঋষিতা। না পারতো কাউকে বলতে, আর না পারতো সহ্য করতে। এরকম একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় যখন ঋষিতা কোনো আলোই খুঁজে পাচ্ছিল না, ভাগ্যের উপর যখন সব ছেড়ে দিয়েছিল, তখনই ভাগ্য সহায় হয় তার। ঠিক সেই সময় অন্ধকারে দিশার আলো হয়ে ধরা দেয় রেহানা রওশনী। রওশনীকে থামিয়ে দেয় সিরিয়া। জিজ্ঞেস করে, তামজিদকেও কি মেরে ফেলেছিলে? হ্যাঁ, এটা আবার জিজ্ঞেস করার মতো? মারতেই তো গিয়েছিলাম। বুঝলাম, পরের কাহিনী বলো। তামজিৎকে মেরে ঋষিতাকে রওশনীরা ওদের সাথে নিয়ে যায়। থেমে গেল রওশনী। ওকে হঠাৎ থামতে দেখে ভ্রু কুঁচকে গেল সিরিয়ার। অধৈর্য হয়ে বলে, থামলে কেন? বলতে থাকো। রওশনী, রেহানা, ঋষিতা তখন তিনজন মিলে একটা গ্রুপ করে, থ্রি ডেঞ্জার। ঋষিতাকেও ওদের মতোই একজন বানানো হয়। থ্রি ডেঞ্জার গ্রুপের লিডার করা হয় রওশনীকে। রেহান ছিল রওশনীর ডান হাত আর ঋষিতা বাম হাত। দিনে দিনে ওরা হয়ে ওঠে সাইকো, খুনের নেশায় বোধ হয়ে থাকে। তবে ওদের কাজ ছিল খুব গোপন আর সাবধানের সহিত। রাতের অন্ধকার মানেই থ্রি ডেঞ্জার তাদের অন্ধকারের আধিপত্য বিস্তার করত। পুরো রাজশাহী তখন এক আতঙ্কের মধ্যে ছিল। আতঙ্কের নাম থ্রি ডেঞ্জার। পুলিশরা হয়রান, কিন্তু কেউ আজ পর্যন্ত ধরতে পারেনি, দেখেইনি কখনো। রওশনী, রেহান, ঋষিতা তিনজনের কমন কাজ মানুষ মারা থাকলেও তাদের কিছু নির্দিষ্ট কাজও ছিল। ঋষিতার কাজ ছিল হ্যাকিং করা, সব ইনফরমেশন কালেক্ট করা, তারপর সেগুলো জোরে রওশনী করত মার্ডার। সেই শরীরগুলোর মাপ অনুযায়ী পিস পিস করে কাটার দায়িত্বও ছিল ঋষিতা। রেহানও খুন করত, সাথে তার প্রধান কাজ খুনকৃত লাশ গুম করা, এভিডেন্স আর যত প্রমাণ সব লোপাট করে ফেলা। তাদের খুনের একটা বিশাল অংশ, অর্থাৎ তারা যাদের বেশি টার্গেট করত তাদের বড় একটা অংশ হচ্ছে রাজনৈতিক নেতারা। রাজনৈতিক নেতাগুলোর উপর রওশনীর ক্ষোভটা একটু বেশিই ছিল। এই গ্রুপ আরও একটা কাজ করত, খারাপ রাজনৈতিক নেতাগুলোর সব কুকীর্তি ফাঁস করত, তাও অতি সন্তর্পণে। অন্যদিকে আলিনা বর্তমানে দৌড়াদৌড়ির উপরেই আছে, অফিসে সময় দিতে পারছেন না। আরহান খানের উপর অফিসের দায়িত্ব দিয়ে এখন সে অন্য কাজে ব্যস্ত হয়ে আছে। ব্যস্ত বলতে এই কয়েকদিনের রওশনী জেলে যাওয়ার দিন থেকে শুরু করে আরিবের পাগলামি প্রচুর বেড়েছে। হাসপাতাল 3 দিন পর্যন্ত থেকে পরে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। এখন রুম বন্দি করে রাখা হয়েছে। ছেলের অবস্থা চোখে দেখা যায় না, খায় না, হাসে না, কথা বলে না। ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখতে হয়, না হয় চিৎকার চেঁচামেচি করে। রওশনীর কাছে যাবে বলে অস্থির হয়ে যায়। বলতে গেলে এক প্রকার পাগল হয়ে গেছে ছেলেটা। পরিপাটি ছেলেটা অগোছালো হয়ে থাকে, চুল বড় হয়ে গেছে, জামা কাপড়ে ঠিক নেই, ভিতরে নেই কোনো উচ্ছ্বাস, নেই কোনো মজা করার কথা। একদম শান্ত আর সারাক্ষণ রওশনীর নাম জপতে থাকে। বোনের বাড়ির অবস্থাও ভালো না, আফিয়া মেয়েটা ভেঙে পড়েছে, বোনের সেই আগের তেজি ভাব নেই। রেহান নিধির রুমেই সারাক্ষণ পড়ে থাকবে, বোনের অবস্থাও শোচনীয়। এইসব সামলাতে সামলাতে হিমশিম খাচ্ছে আলিনা। অনেক কষ্টে সময় বের করে আজকে বের হয়েছে।
আসলে রওশনী জামিনের ব্যাপারে ভালো কোনো উকিলের সাথে কথা বলতে যাবে আলিনা। ছেলেকে সামলাতে তখন সেসব বললেও মনে মনে তো সেও রওশনীর ভালোই চায়। মেয়েটাকে মন থেকে ভালোবাসে যে। মেহরাবকে মারলে কিভাবে? মেহরাবের খোঁজে আমি সর্বপ্রথম চালাই। রেহান রীতিশাকে বললে ওরাও আমার সাথ দেয়। সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম মেহেরাবকে মারার। ঠিক করে রাজশাহী লাস্ট খুনটাই হবে মেহেরাবের। সেভাবেই কাজ এগুতে লাগে। দিনরাত নজর রাখি। পরে আসি সেই সুযোগ। একদিন পার্টি অফিসে মেহেরাব একা থাকে। কাজের কারণে রাত একটু বেশি হয়েছিল। লাস্ট সঙ্গীটিও যখন বের হয়ে যায় তখনই আমরা প্রবেশ করি ওর পার্টি অফিসে। তিনজন অপরিচিত কালো মুখোশধারী মানুষকে এভাবে নিজের পার্টি অফিসে দেখে ঘাবড়ে যায় মেহেরাব। জিজ্ঞেস করে, কারা তোমরা? এখানে কি করছো? কিন্তু অপর প্রান্ত নিশ্চুপ। এতে ভয় আরো বেড়ে যায় মেহেরাবের। তোতলাতে তোতলাতে প্রশ্ন করে, কোকি, ব্যাপার কথার উত্তর কোনো দিচ্ছ না। আর তোমাদের কি চাই? তোকে। রওশনী হিমশীতল গলায় উত্তর দিল। পরপরই এগিয়ে গেল মেহেরাবের দিকে। মেহেরাবকে ধাক্কা দিয়ে ওর চেয়ারে ফেলে দেয়। তারপর হাত দিয়ে ওর বুকের বাম বরাবর স্লাইড করতে করতে স্লো ভয়েসে বলে, তোর এই হার্টটা মানে তোর প্রাণটা চাই আমার। কেন? কেন? ওয়েট, বলছি। তারপর হাত পেতে রেহানকে ইশারা করতেই ও একটা এসিডের বোতল দিল। বোতল খুলেই ভিতরের এসিড মাথায় ঢেলে দিল রওশনী। সঙ্গে সঙ্গে চামড়া ঝলসে গেল। চিৎকার দিয়ে উঠল মেহেরাব। আর ওর চিৎকারে এক পৈশাচিক আনন্দ পেতে থাকে উপস্থিত তিনজন। আবার হাত পাতলে পুনরায় আরেকটা এসিডের বোতল এগিয়ে দেয় রেহান। এবারের এসিড সোজা মুখের উপর ছুঁড়ে মারে রওশনী। বেচারা নিজের মুখ ধরে লাফিয়ে ওঠে। চিৎকার দিয়ে থামতে বলে রওশনী। আরো এতটুকুতেই থামতে বলছেন? আহা, এতটুকুতে তো থামা যাবে না। রওশনীর কথা বলার ধরন এতটা ভয়ানক ছিল যে মনে হচ্ছে এ কোনো সাধারণ মানুষ নয়। সাইকো বললেও ভুল হবে না। পাগল হয়ে গেছে যেন রওশনী। ঋষিতা রেহানকে ইশারায় কিছু একটা বলতেই ওরাও এগিয়ে আসে। রেহান গিয়ে তৎক্ষণাৎ মেহেরাবকে চেয়ারের সাথে বেঁধে দেয়। সাথে মুখের ভিতর কাপড় ঢুকিয়ে আবার মুখটাও বেঁধে দেয়। বাধা থাকলেও ঝাপটে ধরে। ঋষিতা পাশে থাকা টুল নিয়ে বসে পড়ে। ড্রেসের হাতা ফোল্ড করে নেয়। ব্যাগ থেকে দুটো জিনিস বের করে। একটা ড্রিল মেশিন, অপরটি প্লাস। নিজে প্লাস হাতে নিয়ে ড্রিল মেশিনটা রওশনীকে দেয়। পরপর দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে বাঁকা হাসি দেয়। তারপর শুরু করে নিজেদের কাজ। রওশনী মেহেরাবের শার্টের বোতাম খুলে একদম বুক বরাবর ড্রিল মেশিনটা ধরে। তারপর লিখতে আরম্ভ করে, আমি অ্যাডভোকেট রাইসান ও তার স্ত্রী রজা স্পেশাল ফোর্স এর অফিসার রুক্মিণী এবং তাদের বন্ধু ও বাচ্চাদের গাড়ির ব্রেক ফেল করিয়েছি, অ্যাক্সিডেন্ট করিয়েছি। ওদের মৃত্যুর জন্য আমি মেহরাব দায়ী। এদিকে ঋষিতা প্লাস দিয়ে হাতের নখ একটা একটা উপড়ে ফেলছে। মেহেরাব সে তো চিৎকারও দিতে পারছে না। কুরবানির পর কুরবানির পশু যেমন ছটফট করে ঠিক সেরকমই করছে। অতিরিক্ত ব্যথা আর কষ্টে সেই যখন কাবু নিবু নিবু প্রাণটা বোধহয় ওর একটু বেঁচে আছে। কিন্তু সেইটুকু আর অবশিষ্ট রাখলো না রওশনী। ধারালো এক চাপাতি দিয়ে ধর থেকে গলাটাই আলাদা করে দিল। ব্যাস, মেহেরাবের কিচ্ছা খতম। মেহেরাবের তাজালে রওশনী, রেহান আর ঋষিতা তিনজন যেন গোসল করে ওঠে। কাজ শেষে হিংস্র হাসি দিয়ে হাত ঝাড়তে ঝাড়তে বের হয়ে আসে তিনজনই। যেই না ওরা দরজাটা খুলে অমনি সামনে দেখা মিলে এক নারী চরিত্রের। নারী চরিত্রটি আর কেউ নয়, কামিনী ছিল। সেও মেহেরাবকে মারার জন্যই এসেছিল। কে তুমি? রওশনীর প্রশ্ন শুনে কামিনী কেমন করে জানি তাকায়। কামিনী রওশনীর প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা জিজ্ঞেস করে, তুমি কে? প্রশ্ন করিয়ে ঘাড় বাঁকিয়ে মেহেরাবের নিঃশংস দেহটার দিকে তাকায় কামিনী। পুনরায় দৃষ্টি তাক করে রওশনীর চোখের দিকে। নিরেট কণ্ঠে কামিনী জানতে চাইল, আমার শিকারকে শিকার করলে কে? হ্যাঁ, সাহসী কন্যা তুমি? ভ্রু কুঁচকে যায় রওশনীর। সন্দেহে গলায় জিজ্ঞেস করল, মেহরাবের সাথে তোমার কিসের শত্রুতা? বাস্টার্ড আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী। কুচকানো ভ্রু আর কপাল শিথিল হলো রওশনীর। কপালে বৃদ্ধা আঙ্গুল ঘষে কিছু একটা ভেবে বলল, আমি যদি ভুল না হই তুমি কামিনী, রুক্মিণী আন্টির মেয়ে। বিস্ময় যেন কাটে না কামিনীর, উল্টো বাড়ে। রওশনীকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, কে তুমি? হাসল রওশনী। সেদিন গাড়ি অ্যাক্সিডেন্টের জন্য আর কার ক্ষতি হতে পারে বলো তো? শান্ত হয়ে গেল কামিনী। কেমন করে জানি তাকিয়ে রইল রওশনীর মুখের পানে। কিছু একটা মিলানোর চেষ্টায় আছে বোধহয় সে। অবশেষে সক্ষম হলে
কিছুটা দ্বিধা নিয়ে জানতে চাইল কামিনী। রওশনি আপু? এবার শব্দ করে হেসে উঠল রওশনি। এগিয়ে গিয়ে কামিনীর কাঁধে চাপড় মেরে বাহবা দিল। উত্তরে বলল, ইয়েস মাই ডিয়ার। ও মাই গুডনেস। উকিলের কেবিনে মুখোমুখি বসে আছে আলিনা আর উকিল আসিফ হায়দার। নীরবতা ভেঙে আসিফই জিজ্ঞেস করলো প্রথমে, তা খান ইন্ডাস্ট্রির মালকিন কি মনে করে আজ এখানে? মজা করার কিংবা রসিকতার মুডে এখন নেই মিস্টার আসিফ। হা হা হা, কার এত বড় সাহস যে আপনার সাথে মজা করবে ম্যাডাম?